রিয়াল মাদ্রিদ তারা আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে, যদিও বার্সেলোনার চেয়ে একটা ম্যাচ রিয়াল মাদ্রিদ বেশি খেলেছে। তারপরও প্রায় মাসখানেক রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে, 24 ম্যাচে 60 পয়েন্ট, টানা 8 ম্যাচ। লা লিগায় রিয়াল মাদ্রিদের জয় ধারা চলছে, যার সবশেষটা হলো রিয়াল সোসিয়েদাদকে যখন তারা 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সোসিয়েদাদ নাম শুনেই বোঝা যাচ্ছে এই দলটাকে নিয়ে রিয়াল মাদ্রিদের যতটা সহজ ম্যাচ হয়েছে, ম্যাচের আগে কিন্তু ততটা সহজ হবে সেটা এক্সপেক্টেড ছিল না। এই সোসিয়েদাদ 11 ম্যাচ ছিল আনবিটেন। এই সোসিয়েদাদ বার্সেলোনাকে হারিয়েছে। এই সোসিয়েদাদ আতলেটিকো মাদ্রিদের সাথে ড্র করেছিল। সেই সোসিয়েদাদকেই ভিনিসিয়াস জুনিয়রের জোড়া পেনাল্টি গোল, এবং সেটাই রিয়াল মাদ্রিদ কেনে দিল একটা গুরুত্বপূর্ণ জয়, যেই জয় তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। ম্যাচের শুরুতে ওই আলেকজান্ডার আর্নল্ড যে ক্রসটা করলেন, দুর্দান্ত একটা ক্রস, ওখানে গঞ্জালো গার্সিয়া শুধু একটা টাচ দরকার হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, যার মাধ্যমে রিয়াল মাদ্রিদ নিল ম্যাচের প্রথম লিড। যেই লিডের পর রিয়াল মাদ্রিদ মোটামুটি বোঝাই যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ ম্যাচের কন্ট্রোল নিয়ে ফেলেছে। এর মাঝে একটা পেনাল্টি তারা কনসিড করলো, ডিন হাউসেন বাজে একটা ফাউল করলেন, সেখান থেকে স্কোর 1-1 করলেন ওয়ারজাবাল। এর পরের শোটা কিছুটা ভিনিসিয়াস, কিন্তু তার আগে কারভাহালের একটু ক্রেডিট তাকেও দিতে হয়। ভিনিসিয়াসের পেনাল্টির পর কারভাহালের এই দুর্দান্ত গোলটা ততক্ষণে নিশ্চিত করে দিয়েছে যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ভালভার্দের গোল, সরি ভালভার্দে, আমি কি বলছিলাম ভুলে গেছি। আচ্ছা, ভালভার্দের সেই গোলটা, দুর্দান্ত গোলটাতে রিয়াল মাদ্রিদের জয় মোটামুটি নিশ্চিত হয়ে গেল। রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল, শেষে গিয়ে আরও একটা পেনাল্টি তিনি আদায় করলেন এবং ভিনিসিয়াস আরও একটা গোল করে ম্যাচটা একেবারে সিল করে ফেললেন। 75 বছর পর রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে কোনো একজন ফুটবলার পেনাল্টি থেকে জোড়া গোল করলেন। সেই গোল দুটাই করেছেন আসলে ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে যখন কিলিয়ান এমবাপ্পেকে স্টার্টিং 11-এ দেখা যায়নি, তখনই হচ্ছে গিয়ে সবার মাঝে কিছুটা শঙ্কা হয়েছিল, কারণ এমবাপ্পে তো ফিট হয়ে গেছেন। তার যে একটা নক ছিল, সেই নকের পর তিনি ফিট হয়েছেন, তারপরও তাকে স্টার্টিং লাইন আপটায় রাখা হলো না। কিছুটা রেস্টও আসলে দেয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একই সাথে কিন্তু আমরা গতকালের 11-এ বেশ কিছু আমরা মুখ দেখলাম, যেমন আপনি রুডিগারকে স্টার্টিং লাইন আপে, তার একটা লম্বা সময় ইনজুরি ছিল। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আপনার মানে খুব বেশি আসলে গেম টাইমে রিয়াল মাদ্রিদে পান নাই তিনি যখন লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে আসলেন, কারণ তার হচ্ছে সেই জায়গায় ইনজুরি ছিল। আর্নল্ড নাকি কারভাহাল, এইটা নিয়ে একটা দৌড় টানার মধ্যে কিন্তু আরবেলোয়া ছিলেন। তিনি এই ম্যাচটায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে সুযোগ দিলেন, এবং সুযোগ দেওয়ার ফলে যেটা হলো সেইটা হচ্ছে আমরা ওই প্রথম গোলটার সময় দেখলাম দুর্দান্ত একটা সেট আপ আমরা দেখেছি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কাছ থেকে। এই জায়গাটা কি আপনার, যখন আপনার একজন ফুল ব্যাক শুধু ওয়াইডলি তিনি রান করেন না, ধরেন কিছুটা সেন্ট্রালি তিনি শিফট করেন, টিম গেমটার মধ্যে তিনি হেল্প করেন, সেই কাজটাই কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সাপোর্টটা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কাছ থেকে পেল। আপনি ভালভার্দের গোলটার কথা বলছিলেন, সেইখানেও আপনি খেয়াল করে দেখেন কারেরাসের সাথে কি সুন্দর একটা বোঝাপড়া। এরপর একেবারে টপ কর্নারটাকে তিনি টার্গেট করেছেন, সেটা সিল করলো। আর ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি পার্টিকুলারলি বলতে হয়, ভিনিসিয়াস জুনিয়রের যে অফ ফর্ম ছিল, লম্বা সময় তিনি গোল করতে পারছেন না, বলা হচ্ছিল যে এইটা ভিনিসিয়াস জুনিয়রের ওয়ার্স্ট সিজন নাকি। সেই ওয়ার্স্ট সিজনেও ভিনিসিয়াস জুনিয়র কি করছেন সেইটা যদি আমরা একটু দেখে নিই। এই যে এই ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করলেন, হ্যাট্রিকের সুযোগও তার কাছে ছিল, যদিও শেষ পর্যন্ত তিনি সেটা কনভার্ট করতে পারেননি। 34 ম্যাচের সব কম্পিটিশন মিলিয়ে এই সিজনে 10 গোল 11টা অ্যাসিস্ট। কিন্তু আপনি আরবেলোয়ার অধীনে ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন, 7 ম্যাচ স্টার্ট করেছেন, খেলেছেন 630 মিনিট, অর্থাৎ আপনি 7-9-63 একেবারে কিন্তু হচ্ছে ওই হিসাবটা আপনার বরাবর হয়ে যায়। 4টা গোল 3টা অ্যাসিস্ট। এমবাপ্পে নাই, ভিনিসিয়াস জুনিয়র সেটা বুঝতে দিলেন কই? একেবারে এমবাপ্পে যখনই এই ম্যাচটাই খেলবেন না, এটা মোটামুটি নিশ্চিত হলো, স্টার্টিং 11টা এলো। এরপরে সামবডি হ্যাজ টু স্টেপ আপ এই ম্যাচটাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, কারণ আপনার কাছে টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ আছে যদি আপনি ম্যাচটা জিতে যান, সেটা হোক ক্ষণিকের জন্য, সেটা হোক বার্সার একটা ম্যাচ কম খেলার জন্য। আপনি তো এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। ওই প্রেশারটা আপনি যখন বার্সেলোনাকে দিয়ে রাখবেন, তো ওই প্রেশারে তো বার্সেলোনা মানে পরেও যেতে পারে। শেষমেশ বার্সেলোনা পরের ম্যাচটা জিরোনার মাঠে গিয়ে, সেখানে কোনোভাবেই বার্সেলোনা ম্যাচটা সহজ হচ্ছে না, যেহেতু বার্সেলোনার একটা বড় একটা ধাক্কা খেয়ে এসছে ওই কোপা দেলের ওই ম্যাচটার পরে। তো ওই ধাক্কাটার পরে রিয়াল মাদ্রিদের এই প্রেশার, লিগটা পুরোপুরি মানে রেসটা এমনভাবে জমে উঠলো, মনে হচ্ছে যে এই র্যাট রেসটা যে চলছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার বিপক্ষে, যে এক পয়েন্টের ডিফারেন্স, কখনো বার্সা গিয়ে যাচ্ছে, যার গেম উইকে যার খেলা আগে সে তখন টপে চলে যায়, আবার তার খেলা পরে সে আবার পয়েন্টটা মিটিয়ে ফেলে মাঝখানে। সবশেষ আমরা দেখলাম যে জানুয়ারির 25 তারিখে খুব সম্ভবত রিয়াল মাদ্রিদ এরকম ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচটা জিতে টপে উঠে গেল। এরপরে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ আবারও জিতে এবার শীর্ষস্থানটা দখল করলো, সেটা হোক ক্ষণিকের জন্য।
এবার কি বার্সেলোনার জন্য ওই প্রেশারটা রিয়াল মাদ্রিদ আলটিমেটলি দিয়েই দিল কিনা? দেখেন, ওই শুরুতে একটা কথা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের লা লিগায় কিন্তু টানা 8টা ম্যাচ তাদের জয় রয়েছে। সোসিয়েদাদের সাথে এই ম্যাচটা জয়, সেখানে হচ্ছে এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়রের হচ্ছে গিয়ে লাইমলাইটটা নিজের করে নেয়া। এই ভিনিসিয়াস জুনিয়ররাই কয়েক মাস আগে, ইনফ্যাক্ট জানুয়ারি মাসে তারা নিজেদের মাঠে বু শুনেছিল। সেই বার্নাবুতেও যখন এরকম একটা ডিভাস্টেটিং পারফরমেন্স রিয়াল মাদ্রিদ দেখাতে পারে, আরবেলোয়ার কাছে সেটারও কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে, এবং স্পেশালি সেটা ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে। ভিনিসিয়াস জুনিয়র এমন একজন ফুটবলার যাকে আপনি কোনো পরিসংখ্যান দিয়ে মাপতে পারবেন না। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে ভিনিসিয়াসের পারফরমেন্স নজর কাড়া। আপনি পরিসংখ্যান দিয়ে ভিনিকে মাপতে পারবেন না। ও একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারে, প্রতিপক্ষকে চাপে রাখে, ও একাধিক ফুটবলারকে নিজের দিকে টেনে নেয়। সে বিশ্বের অন্যতম সেরা। ভিনিকে কোচিং করানো ভালো লাগে। হ্যাঁ দেখেন, আরবেলোয়া শুরু থেকে ভিনির ওপর তার সেই ট্রাস্টটা তিনি রেখেছেন। ভিনি সেটাকে হচ্ছে একটু লেটলি হলেও সেই আউটকামটা ভিনির কাছ থেকে আসছে। রিয়াল মাদ্রিদ এখন কি করবে? রিয়াল মাদ্রিদ হচ্ছে কি আপনার মানে বাকি ম্যাচগুলোতে, লা লিগায় আপনি যদি খেয়াল করেন রিয়াল মাদ্রিদের হাতে আরো 14টা ম্যাচ রয়েছে, বার্সেলোনার ক্ষেত্রে একটা ম্যাচ কম রয়েছে। রিয়াল সেই জায়গাগুলোতে আপনার স্লিপ অফ তারা করতে চায় না। হ্যাঁ, কোপা দেল রে থেকে তাদের বিদায় হয়ে গেছে, একটা টুর্নামেন্টের চিন্তা তাদের মাথার মধ্যে আর নাই। তাদের এখন মেইন কনসেন্ট্রেশনটাই হচ্ছে আপনার এই চ্যাম্পিয়ন্স লিগ এবং হচ্ছে একই সাথে লা লিগা। এই প্রেশারটা আসলে রিয়াল মাদ্রিদকে বজায় রাখতে হবে, কারণ বার্সেলোনা যখন আজকে জিরোনার এগেইনস্টে মাঠে নামবে, তাদের ম্যাচটায় এই ম্যাচ জিতলে হয়তো আপনার বার্সেলোনা 1 পয়েন্টে আবারও তারা রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে। কিন্তু বার্সাকে কিন্তু ওই জিনিসটা ফেস অফ করতে হচ্ছে যখন তারা কোপা দেল রের ফার্স্ট লেগটায় আতলেটিকো মাদ্রিদের কাছে ফার্স্ট হাফে আসলে বিধ্বস্ত হয়ে গেল, 4-0 গোলে তারা ম্যাচটা হারলো। এটা কিন্তু বড়সড় একটা ডিজাস্টার বার্সেলোনার জন্য। আতলেটিকো মাদ্রিদ আমরা যখন পয়েন্ট টেবিল দেখছিলাম, মানে 3 নম্বরে তারা আছে, কিন্তু তাদের লা লিগা ডান অ্যান্ড ডাস্টেড, সেটা বলে দেওয়া যায়। সেই আতলেটিকো মাদ্রিদের কাছে যখন তারা 4-0 গোলে হারে, পরের দিন ট্রেনিংয়ে যখন হানসি ফ্লিক সবাইকে নিয়ে ট্রেনিংটা শুরু করার আগে একটা ছোটখাটো মিটিং করে সবাইকে তিনি ঝেড়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে বার্সেলোনা কিন্তু চাপে আছে। রিয়াল মাদ্রিদ নিজেদের কাজটা কমপ্লিট করে সেই চাপটাকে আরেকটু কন্টিনিউ তারা করতে চায়। আর রিয়াল মাদ্রিদের কাছে হয়তো অন্যান্য কম্পিটিশনে যতগুলো সুযোগ আছে, যদি চ্যাম্পিয়ন্স লিগের হিসাব করি, চ্যাম্পিয়ন্স লিগে তো মনে হচ্ছে না রিয়াল মাদ্রিদ এইবার ফেভারিট, যদিও রিয়াল মাদ্রিদ না, ফেদে ভালভার্দে একটা কথা বলেছেন যে বিং এ রিয়াল মাদ্রিদ ক্যাপ্টেন, আমি কখনো বলবো না রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বা ট্রফির জন্য আসলে তারা খেলবে না। সেই ফেদে ভালভার্দে কিন্তু ম্যাচ শেষে যখন উঠে যাচ্ছিলেন, তখন একটা পানির বটল যেগুলো রাখা হয় কেসটাকে খুব জোরে সোরে একটা লাথি তিনি মেরেছেন। ডাগ আউটে একটা টেনশনের মুহূর্ত হয়েছে। যাই হোক, আশা করছি যে ওই টেনশনটা ড্রেসিং রুম পর্যন্ত না পৌঁছায় বা পৌঁছায়নি। যাই হোক, রিয়াল মাদ্রিদের কাছে এখন তো লা লিগার একটা ভালো বড়সড় সুযোগ আছে। সামনে তাদের বেনফিকার সঙ্গে প্লে অফের ম্যাচ আছে। আর রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে যেহেতু এমবাপ্পে খানিকটা ইনজুর্ড, বেনফিকার সঙ্গে ওই ম্যাচটার আগে কি এমবাপ্পেকে পাওয়া যাচ্ছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। দেখেন, এমবাপ্পেকে আমার মনে হয় বেনফিকার আগে পাওয়া যাবে। হ্যাঁ, স্টার্ট এমবাপ্পেকে দিয়ে করানো হয়নি, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের তো এখন টানা ম্যাচ চলছে। প্রতিটা বড় ক্লাবেরই আসলে 3 দিন অন্তর অন্তর আপনার ম্যাচ খেলতে হচ্ছে। সেই জায়গাটাকে গঞ্জালো গার্সিয়াকে সুযোগ দেওয়া হলো। হ্যাঁ, হয়তো বা আপনার আরবেলোয়ার মাথায় ওইটা ছিল, যদি আমার দরকার পড়ে এই ম্যাচটাই হচ্ছে গিয়ে আমি ইউজ করব হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে, কিন্তু সেটার তো দরকার পড়ে নাই, কারণ ভিনিসিয়াস জুনিয়র গোল করছেন, ফেদে ভালভার্দে গোল করছেন, গার্সিয়া শুরুর দিকে লিড টেনে দিয়েছেন। সুতরাং সেই জিনিসটায় না যে তিনি হচ্ছে গিয়ে এমবাপ্পেকে খানিকটা রেস্টেই আসলে রাখলেন, সেইটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে ওর অভাবটা বুঝতে দেয়নি। তবে বেনফিকা ম্যাচে দেখবেন শিওরলি হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ব্যাক করবে, কারণ এই ম্যাচের আগেই আমরা মোটামুটি জেনেছিলাম তিনি হচ্ছে রিকভার করে ফেলেছেন। তবে রিয়াল মাদ্রিদের সেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা রিয়াল মাদ্রিদ যখন খেলতে যাবে, প্লে অফ ম্যাচটা, এর আগে তারা জেনে যাবে তাদের এই যে লিডটা নেয়া লা লিগায়, সেইটা আসলে চিরস্থায়ী, মানে 1 সপ্তাহের জন্য হলেও চিরস্থায়ী হচ্ছে কিনা, নাকি হচ্ছে গিয়ে ক্ষণস্থায়ী হয়ে চলে যাবে। কারণ আজকে রাতে বার্সেলোনার ম্যাচ রয়েছে জিরোনার এগেইনস্টে রাত 2টায় জিরোনার মাঠে। যে বার্সা, আমার মনে হয় তারা আসলে লা লিগায় 3টা ম্যাচ তারা জিতেছে, ফাইন, জেতার পর এই ম্যাচটাও তারা খেলতে নামছে। কিন্তু ঘুরে ফিরে আপনার ওই আতলেটিকো মাদ্রিদের সাথে লাস্ট ম্যাচটার পর বার্সেলোনা এই ম্যাচটা খেলতে নামবে প্রেসারে থেকেই, কারণ আপনি জানেন যদি আপনি জিততে না পারেন তাহলে হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আপনি যেতে পারছেন না। ওই ম্যাচটায় ওয়ান গার্সিয়াও খানিকটা দোলাচলে ছিলেন, এত ব্যাড শেপে ছিলেন, কিছু ভুল তিনি করেছেন, যে ভুলটার কারণে বার্সেলোনা প্রথম গোলটা হজম করেছিল। তবে একটা স্বস্তির জায়গা যে বার্সেলোনার ওই দলটাতে যিনি ছিলেন না, খুব সম্ভবত বার্সেলোনার মেইন ম্যান রাফিনিয়া, সেই রাফিনিয়াকে ট্রেনিং সেশনে দেখা গেছে। রাফিনিয়া দলের সঙ্গে পূর্ণ ট্রেনিং করেছেন।
এখন রাফিনিয়া কতটুকু ফিট বা রাফিনিয়া ফাইনালি জিরোনার সঙ্গে 90 মিনিটস খেলবেন কিনা সেটা অবশ্য ওই স্টার্টিং ইলেভেনটা আসার পরেই বোঝা যাবে। তবে রাফিনিয়ার দিকেই মানে তাকিয়ে থাকবে পুরো বার্সেলোনার ওই যত সমর্থকরা আছেন দেশের বাইরে পুরো পৃথিবীতে, কারণ রাফিনিয়ার ফেরাটাই হয়তো এই লা লিগায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে একটা আলাদা বুস্ট দেবে। রাফিনিয়ার ফিট থাকাটা মৌসুমের বাকি সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন রাফিনিয়া যখন আসলে বার্সেলোনার হয়ে ম্যাচ খেলে নাই, মেবি 6টা ম্যাচ বার্সেলোনার হয়ে খেলে নাই, তার মধ্যে কিন্তু বার্সেলোনার পয়েন্ট হারানোর সংখ্যাই বেশি উইদাউট রাফিনিয়া। সেই জিনিসটা হান্সি ফ্লিককেও ভাবায় যখন আপনার দলের মেইন দুই কি প্লেয়ার পেড্রি ইনজুরিতে, রাফিনিয়া ইনজুরিতে, এই দুইজনের ভ্যাকিউম স্পেসটা হয়তো আপনি কিছু কিছু ম্যাচে কাভার আপ করে ফেলতে পারেন, কিন্তু বাকি যেই ম্যাচগুলো রয়েছে, বিগ ম্যাচগুলো যেগুলো রয়েছে, তখন হচ্ছে কি সেই শূন্যস্থানটা আসলে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেটা আমরা আতলেটিকো মাদ্রিদের এগেনস্টে দেখলাম, কোপা দেল রের ফার্স্ট লেগটা আমরা দেখেছি, এবং এই যে এই ম্যাচটা জিরোনার সাথে, সেইখানেও এই বার্সেলোনা কিন্তু প্রেসারে থেকেই তারা নামছে। তাদের ওই ডিফেন্সিভ লাইন আপটা আবারও কোশ্চেনের মুখে পড়েছে। এই ম্যাচে আসলে তারা কি কামব্যাক করে? জিরোনাকে হয়তো আপনি পয়েন্ট টেবিলের প্রথম 10-এ আপনি খুঁজে পাচ্ছেন না, তারপরও কিন্তু জিরোনাকে আপনার হালকা করে দেখার কোনো সুযোগ নাই, কারণ বার্সেলোনা এমনও রয়েছে জিরোনার এগেইনস্টে তারা আপসেটের শিকারও হয়েছে। অনেকগুলো ম্যাচ আমরা এরকম উদাহরণ টানতে পারি। তবে হান্সি ফ্লিকের কাছে ওই তাদের রিয়াকশনটা কি হয়, কারণ বার্সেলোনা 3টা কম্পিটিশনে আপনার বার্সেলোনা আছে, কোপা দেল রে সেকেন্ড ম্যাচ তাদের ঘরের মাঠে, সেইখানে তারা কামব্যাকটা করতে পারে কিনা, চ্যাম্পিয়ন্স লিগে তারা ক্লিয়ারলি এগিয়ে রয়েছে। এখনো আশাবাদী যে ওই ম্যাচটাতে কামব্যাক করতে পারে বার্সেলোনা। ওই কামব্যাকটা করার জন্য কিন্তু আপনার ওই রিয়াকশনটা দরকার, এই দলের রিয়াকশনটা কি হয় সেটার জন্য আজকের এই জিরোনার ম্যাচটা আসলে ইম্পর্টেন্ট। এবং জিরোনার ম্যাচটা যদি বার্সেলোনা জিততে পারে তাহলে তো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে তারা আবারও রিয়াল মাদ্রিদকে সরিয়ে উঠে যেতে পারবে। আপনারাও জানতে পারেন আপনাদের প্রেডিকশন। লা লিগায় এই যে একটা ইঁদুর বিড়াল খেলা আসলে শুরু হয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা নামা এসব নিয়ে, সেখানে আপনারা দিন শেষে লা লিগার টাইটেলটা দেখছেন কাদের হাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.